শনিবার নাবালিকার সঙ্গে ভয়ঙ্কর সেই ঘটনা ঘটে। নির্যাতিতাকে একেবারে যৌন নির্যাতনের পর এক খুন করা হয়। আর এই ঘটনার পর আপনারা জানেন, ঘটনার পুনর্নির্মাণ করতে মঙ্গলবার মাঝরাত্রে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় 4 অভিযুক্তের মধ্যে অন্যতম মূল অভিযুক্ত, যেই গোটা পরিকল্পনা করেছিল সেই প্রভাস মণ্ডলকে। এনকাউন্টারে তার মৃত্যু হয়। কিন্তু বাকি 3 জন, তাদের কি ভূমিকা ছিল? বিশেষত এই ঘটনায় আরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত আনন্দ সরকার, কি তার ভূমিকা ছিল জানবো। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি আবারও তোমার কাছে চলে যাব, ঠিক কি অভিযোগ এই আনন্দ সর্দারের বিরুদ্ধে? দেখো, তোমাকে বলে রাখি, যখন প্রভাস মণ্ডলকে আটক করা হয়েছিল এবং পরবর্তীকালে গ্রেফতার করা হয়, সে কিন্তু বারবার দাবি করতে থাকে যে এই ঘটনায় তার কোনো যোগসূত্র নেই এবং আনন্দ গোটা ঘটনাটি ঘটিয়েছে। এবং তারপরে দেখা যায় যে তদন্তে নানান রকম বিভ্রান্তিকর সে তথ্য দিচ্ছিল। পরবর্তী সময় পুলিশ ডিজিটাল এভিডেন্স অর্থাৎ সিসিটিভি ফুটেজ এবং নানান যোগসূত্র থেকে জানা যায় যে এই প্রভাস মণ্ডলই হচ্ছে কিন্তু অন্যতম অভিযুক্ত বা মাস্টার মাইন্ড, যেই নাবালিকার উপর কার্যত টার্গেট করেছিল এবং তাকে ফুসলিয়ে তাকে নিয়ে গেছিল ডেরা পর্যন্ত, যৌন হেনস্থা, খুন এবং তারপরে বডি ডাম্প করা। কিন্তু পরবর্তী সময় এই তথ্য আরো যাচাই করার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাকে পালানোর চেষ্টা করে এবং তারপর আমরা জানি যে এনকাউন্টার পর্ব হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই আনন্দ সর্দার, দিবাকর এবং কবির মোল্লা। তার কারণ তারাই একমাত্র কাস্টাডিতে রয়েছে যাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেদিনকে ঘটনাক্রম পুলিশ বুঝতে পারবে এবং সেই কারণে তদন্তকারীরা মনে করছেন যে এদেরকে নিয়েও পরবর্তী সময় কিন্তু তারা ঘটনাস্থলে যাবেন এবং ঘটনা পুনর্নির্মাণ করবেন। আনন্দ সরকারকে যখন আজকে প্রশ্ন করা হয়, আজকে কিন্তু দেখা গেল সে প্রত্যেকটি প্রশ্নের জবাবে সে বলছে যে সে জানে না, সে যুক্ত নয় এবং গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সে কিন্তু বলছে এখন যে প্রভাসই এই গোটা ঘটনার সাথে যুক্ত। অর্থাৎ কোথাও না কোথাও এখনো কিন্তু দোষারোপ এবং পাল্টা দোষারোপের একটা রণকৌশল এই অভিযুক্তরা নিচ্ছে, সেটাকে কিন্তু ক্র্যাকডাউন করার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং সেই কারণে মুখোমুখি বসিয়ে গতকাল রাত্রির থেকে গতকাল সারাদিন এই 3 জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকেও সে পর্ব কিন্তু একই রকম ভাবে চালানো হচ্ছে। এবং এই যে কবির মোল্লা, তাকেও কিন্তু আজকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়েই আবেদন করা হবে। তার কারণ ঘটনাক্রমটাকে তারা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এর সাথে সিসিটিভি মেলানোর চেষ্টা করছে এবং বৈজ্ঞানিকভাবে অর্থাৎ তাদের কাছ থেকে নানান ধরনের তথ্য সংগ্রহ করে কি ঘটনাটি ঘটেছিল সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং বোঝার চেষ্টা করছেন যে এই 3 জনের ঠিক কি ভূমিকা ছিল এই ধর্ষণ ও খুনের ঘটনা। একেবারেই সুকান্ত, ধন্যবাদ। অর্থাৎ একজন এনকাউন্টারে ইতিমধ্যেই মৃত, বাকি 3 জন, তাদের কি ভূমিকা ছিল? গতকালকের পর আজও কিন্তু তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একেবারে শুরু থেকেই ভরসা দিয়েছিলেন যে কাউকে ছাড়া হবে না, কোনো অভিযুক্তকে ছাড় দেওয়া হবে না। আর এনকাউন্টারের ঘটনার পর কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে, আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.